ব্রাজিল তারা কোপা আমেরিকা থেকে বিদায় নিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে গিয়ে তারা হেরে গেছে উরুগুয়ের কাছে টাই ব্রেকারে। এবং সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি এবং টি স্পোর্টসের রিপোর্টার রিফাত মাসুদ। ব্রাজিলের হার সকালটা নিঃসন্দেহে ভালোভাবেই শুরু হয়নি অসংখ্য ব্রাজিল ফ্যানের, কিন্তু ব্রাজিলের এই হার থেকেও অনেক কিছুই আসলে আছে বলার মতো। ব্রাজিলের এই হার নিয়ে বলার মতো অনেক কিছু অবশ্যই আছে এবং ব্রাজিলের এই হারের রেসটা অনেক দিন ধরেই ব্রাজিল হয়তো টেনে আনবে। এই রেসটা আসলে ব্রাজিলের অনেক দিন ধরেই কাটছে না। 2019-এ তারা কোপা আমেরিকা জিতেছিল ঠিকই, 2021-এও তারা ফাইনালে উঠেছিল, আর্জেন্টিনার কাছে হারতে হয়েছিল, কিন্তু এরপর থেকে এই সময়টা প্রচণ্ড এলোমেলো। স্পেশালি 2022 ওয়ার্ল্ড কাপ থেকে এই এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনাল টু কোয়ার্টার ফাইনাল, টাই ব্রেকার টু টাই ব্রেকার, এই জায়গায় একটা বিন্দু এবং যে চক্রটা চলমান থাকলো, এই চক্র আর এই বৃত্ত ভাঙতে ব্রাজিলকে আসলে কতদিন অপেক্ষা করতে হয়? আজকের ম্যাচের পর বোধহয় সেই প্রশ্নটা উঠেই গেছে। এমনি ভাই, এই ম্যাচটা হচ্ছে একটা টাফ ম্যাচ হবে ব্রাজিলের জন্য, সেটা এক্সপেক্টেড ছিল। তবে উরুগুয়ে ব্রাজিল একটা ইকুয়ালি ব্যালেন্স লড়াই মনে হয় আসলে হয়েছে। না, তা তো হয়েছেই। যেহেতু ম্যাচটা আসলে আপনি জানেন যে পেনাল্টি শুট আউটে যখন যায় তখন আসলে ম্যাচটা তো অবশ্যই 50-50 হয়েছে। এবং আপনি যদি পুরো ম্যাচটা দেখেন, সেখানে আমার কাছে মনে হয় যে ম্যাচ বিশ্লেষণের আগে আমি আসলে ব্রাজিলের, যদি আপনি দেখেন ব্রাজিল কেন ম্যাচটা হারলো, মানে 10 জনের উরুগুয়েকেও কেন হারাতে পারলো না। যখন 71 মিনিটস আসলে নান্দেস রেড কার্ড পায়, তখন দেখেন, আমি শুধু একটু পিছনে যাই, আপনি যদি দেখেন কলম্বিয়ার ওই ম্যাচে যখন ভিনিসিয়াস জুনিয়র ইয়েলো কার্ডটা পায়, আননেসেসারি জেমস রড্রিগেজের সে একটা বাজেট ট্যাকেল করে ইয়েলো কার্ডটা যখন পায়, তখনই আমার কাছে মনে হচ্ছে যে এই ইম্পর্টেন্ট প্লেয়ার যখন এই ইম্পর্টেন্ট ম্যাচে না থাকে, তখন কিন্তু আসলে ম্যাচ থেকে আপনি তখনই ছিটকে যাবেন। কারণ এই দলটাতে তো সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার আপনার হলো ভিনিসিয়াস জুনিয়র। এবং আপনি দেখেন তাকে কিন্তু আজকে বেশ দরকার ছিল যখন রেড কার্ডটা হয়েছে নান্দেস, কারণ তারপর থেকে যদি ম্যাচের সিচুয়েশনটা দেখেন, কোনো রকম কোনো ওপেন প্লেতে কিন্তু কোনো ওপেন চান্স ক্রিয়েট করতে পারেনি ওই 25 মিনিট যদি দেখেন। বাট যদি ভিনিসিয়াস জুনিয়র থাকতো, আমি প্রিটি শিওর যে সে কিছু না কিছু হলেও করতো, বিকজ ইন্ডিভিজুয়ালি তার যে ব্রিলিয়েন্সি রয়েছে ওই সময়টা ওইটা দরকার ছিল। বাট ওই 25 মিনিটসে দেখেন যারা ইন্ডিভিজুয়াল প্লেয়ার হচ্ছে তারা কিছুই কিন্তু করে দেখাতে পারেনি। বাট আমার কাছে মনে হচ্ছে উরুগুয়ে ডুইং মানে গ্রেট জব, কারণ এই ধরনের ইন্টারন্যাশনাল এরিনাতে আসলে আপনি যখন রেড কার্ড খাবেন, তখন আসলে 10 জন নিয়ে 11 জন তো অবশ্যই আপনাকে প্রেশার ক্রিয়েট করবে। সেইটা ডিফেন্ড করা আসলে একটা ভালো দল ব্যালেন্স হিসাবে আমি মনে করবো উরুগুয়ে তাদের কাজটা করেছে। এবং উরুগুয়েকে বোধহয় এই জায়গায় ক্রেডিট দেওয়া যায়, এই রেড কার্ডটা হওয়ার পর উরুগুয়ে বুঝে গেছে যে এই ম্যাচ তাদের টাই ব্রেকার ছাড়া আর কোনো গতি নাই। অল্প কটা মিনিট আছে, তারা খুব মাথা ঠান্ডা রেখে এরপরে বল আসলে কতক্ষণ রোল করেছে পুরো মাঠে, এইটা একটা মনে হয় গবেষণার বিষয়। ক্লিয়ার রেড কার্ড, কোনো সন্দেহ নেই, রেফারি দুর্দান্ত ডিসিশন দিয়েছেন, পরে চেঞ্জ করেছেন, প্রথমে ইয়েলো দিয়েছিলেন। এরপরে যেভাবে গেমটা ম্যানেজ করলো উরুগুয়ে, তাদের সাবস্টিটিউশনগুলো দেখেন, তাদের সাবস্টিটিউশনগুলো ডিফেন্ডার তারা নুনিয়েজকে তুলে নিল, মানে যিনি গোল করার সবচেয়ে বড় ভরসা উঠাই নিল, একটা এক্সট্রা ডিফেন্ডার দিল প্লাস একটা এক্সট্রা মিডফিল্ডার দিল। কিন্তু আপনার আরাউহো ছিল না, আরাউহোকেও তুলে নিতে ফার্স্ট হাফে চলে গেছে। এই ব্যাপারগুলা মানে উরুগুয়েকে কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম যে উরুগুয়ে এই ম্যাচে ফেভারিট হয়তো ব্রাজিলের তুলনায়। যেই ম্যাচে উরুগুয়ে ফেভারিট, সেই ম্যাচে উরুগুয়ে ফেভারিটের মতো খেলতে পারে নাই। ফার্স্ট হাফে বরং তারা প্রচুর লং বল ট্রাই করেছে, তারা প্রেস করেছে, কিন্তু ওইভাবে ব্রাজিলের ডিফেন্স তাদের ওই সুযোগটা কিন্তু দেয় নাই, যেটা এক্সপেক্ট সবাই করেছিল। সেই রকম জায়গা থেকে শেষে গিয়ে উরুগুয়ের এই পুরো প্যাটার্ন পাল্টে ফেলা এই দলটার ফ্লুইডিটির প্রমাণ দিচ্ছে। এমনি ভাই, আরও একটা জিনিস, যে এই ম্যাচটা কিন্তু ফিজিক্যাল চ্যালেঞ্জের একটা ম্যাচ হয়েছে দুটা সাইডের কাছ থেকে। আমরা 41টা ফাউল হয়েছে এই ম্যাচে, প্রথম 20 মিনিটের মধ্যে 9টা ফাউল উরুগুয়ে করলো। মানে এই ধরনের ম্যাচগুলো যখন হয়, তখন তো ইন্ডিভিজুয়াল স্কিলের দরকার পড়ে কোনো একটা ফুটবলারের কাছ থেকে। ভিনিসিয়াস জুনিয়রের মিসিংটা বড় মিস হয়ে গেছে, কিন্তু তারপরও ওভারঅল ব্রাজিলের এই দলটার মধ্যে কারোর কাছ থেকে কোনো ইন্ডিভিজুয়াল স্কিলও দেখা যায়নি। না, দেখা যায়নি, কারণ যার কারণেই কিন্তু ম্যাচের রেজাল্ট আপনি এন্ড অফ দ্য ম্যাচ আপনি ম্যাচ হেরে গিয়েছেন। আপনার কাছে সুযোগ ছিল কিন্তু এই ম্যাচটা জেতার। যেটা বলছি, ইন্টারন্যাশনাল এরিনাতে আপনি যখন 10 জনের অ্যাগেনস্টে 11 জন থাকবে, তখন কিন্তু অনেক সুবিধা থাকে, এবং যেটা হয় যে তখন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দরকার হয় অ্যাটাকিং থার্ডে, যেটা কিন্তু আমার কাছে মনে খুবই অ্যাবসেন্ট ছিল আপনার ব্রাজিল দলটাতে। অ্যাট দ্য সেম টাইম আপনি উরুগুয়ের কথা বলেছেন, উরুগুয়ে কিন্তু আসলে মেইন জায়গাটা কিন্তু ম্যানেজ করে ফেলেছে। আমার কাছে মনে হয় যে তারা যখন 10 জন হয়ে গেছে, তাদের দেখেন তারা কিন্তু কোনোভাবেই আসলে কোনো মানে ওই অ্যাটাকিং থার্ডে কোনো জায়গা, কোনো স্পেস দেয়নি।
চেষ্টা করেছে পিছন থেকে বিল্ড আপ করে অ্যাটাকিং থার্ডে গিয়ে কোনো না কোনোভাবে স্পেস ক্রিয়েট করার, বাট কোনো সুযোগই তারা দেয়নি। এক্সট্রা একটা ডিফেন্ডার দিয়েছে, একটা এক্সট্রা মিডফিল্ডার দিয়ে তারা কিন্তু 5-4-এ চলে গিয়েছে। এবং টোটালি যেটা হয় যে এখানে কিন্তু আপনি যদি সুযোগ দেখেন, সেখানে আমার কাছে মনে হয় যে প্রথম সুযোগটা কিন্তু আপনার সুযোগটা কিন্তু উরুগুয়ে পেয়েছিল। আপনি যদি নুনেজের নুনেজ তো আমরা জানি হেডটা দেখে নিতে পারি যে দুর্দান্ত একটা সুযোগ ছিল ওই জায়গায়, বোধহয় খেলাটা প্রাণ ফিরে পেয়েছিল। ওই 4-5 মিনিটের অল্প একটু সময় রোনাল্ডো আরাউজো ইনজুর্ড হলেন, এরপরে মাঠ ছাড়লেন, ওখান থেকে উরুগুয়ে একটা চান্স পেল যেখান থেকে নুনিয়েজ হেডটায় গোল করতে পারলেন না। রিফাত ভাই নুনেজের কিন্তু সবথেকে মানে স্ট্রাইকিং পজিশনে তার মেইন মানে বেস্ট কিন্তু তার হেডিং এর পাওয়ারটা কিন্তু অনেক ভালো, মানে তার মানে গোল স্কোরিং এর ক্ষেত্রে তার হেডিং এর গোলগুলি কিন্তু সবসময় এবং দুর্দান্ত। উরুগুয়ে যদি এই ম্যাচটা হেরে যেত, এই জায়গায় গিয়ে দায়টা পড়তো। এরপরে ফিরতি আক্রমণে ব্রাজিল ভালো একটা সুযোগ পেল, এবং ওই সময় আরোহর ইনজুরির পরে ওই মোমেন্টটা যদি পিক করা যেত, ব্রাজিল যদি সেই মোমেন্টটা পিক করতে পারতো, তাহলে উরুগুয়ে আরো বেশি পিছিয়ে হয়তো পড়তে পারতো। ওই যে এক্সট্রা টাইম বলছি, ওই টাই ব্রেকারের আগে যখন 10 জনের দলে পরিণত হলো, তখন যেমন তারা মোমেন্ট পিক করতে পারে নাই, তারা ওই পরের মোমেন্টটাও আসলে পিক করতে পারে নাই। আমরা এনরিকের চেষ্টাটা দেখছিলাম, যেটা এই ম্যাচে একেবারেই নগণ্য যে কটা চেষ্টা ছিল তার ভিতরে একটা, আমরা রাফিনিয়া সেই সুযোগটা দেখতে পেলাম এবং খুব ক্লোজলি আসলে সেই চান্সগুলো এসেছিল ব্রাজিলের কাছে। অ্যালিসনের একটা লং বল, সেখান থেকে গিয়ে রাফিনিয়া পেয়ে গেলেন, এবং ওখান থেকে সেরহিও রোশে তিনি ভালো একটা সেভ করেছেন। এরও খানিকক্ষণ আগে আরেকটা সুযোগ ছিল, এনরিক যখন পাসটা দিয়ে দিয়েছিলেন রাফিনিয়াকে, তখন রাফিনিয়াকে না দিয়ে এনরিক নিজে কেন শট নিলেন না, এই প্রশ্নটা অনেকে তুলেছেন। এবং এরপরে মানে এই ম্যাচের পরে খুব বেশি কথা হচ্ছে ব্রাজিলের এই ফরওয়ার্ড লাইন নিয়ে, হ্যাঁ, যে এনরিক কটা পাস কমপ্লিট করেছেন, এনরিকের কি অবস্থা। এনরিক সব মিলিয়ে একটা পাস কমপ্লিট করেছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু তার বয়সটা তো দেখবেন ভাই। এইরকম একটা ম্যাচে আপনি যখন এইরকম একটা ফুটবলারকে স্ট্রাইকিং পজিশনে নামিয়ে দিচ্ছেন, আপনি এর চেয়ে বেশি আর কি এক্সপেক্ট? এটা হচ্ছে এনরিকের পুরো ম্যাচের কটা পাস সে পেয়েছে, যেমন আমাদের আসলে খুঁজতেও এটা দেখতেও সমস্যা হচ্ছে, তেমনই কিন্তু পুরো ম্যাচে এনরিকের অবস্থা ছিল। এনরিক পাসেস ভার্সেস ইউরুগুয়ে, মানে ওই আমাদের হেডারটা থাকে পাসেস, কারণ একটা প্লেয়ার তো একাধিক পাস দেয়, এটা আসলে পাস দেওয়া দরকার ছিল। আমাদের ওই সিস্টেমটা নাই, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা এক্সপেক্ট করি নাই যে একটা পাসে কমপ্লিট হবে। 5টা পাসের মধ্যে আপনার একটা হচ্ছে সাকসেসফুলি হয়েছে। টোটাল যে শট সেটা হচ্ছে আমরা 83 মিনিটসের সময় যে ম্যাচে দেখলাম এনরিক একদম আপনার অন পোস্টে একটা শট করতে সে সক্ষম হয়েছে। দেখেন 4-2-3-1 ফরমেশনে যখন নাম্বার 9 যে থাকে, তার কিন্তু এক্সট্রা একটা ডিউটি থাকে, হ্যাঁ, তো সেই ডিউটিটা তো আমার কাছে মনে হয় যে এনরিকের ওই ক্যাপাবেল এখনো সে মানে গেইন করতে পারেনি। কারণ আমার কাছে মনে হয় এই ব্রাজিল দলটাতে এখনো নাম্বার 9 পজিশনে সে স্টার্ট করার মতো তার ওই ক্যাপাবেলটা সে এখনো যোগ্যতাটা অর্জন করতে পারেনি। সে ভাই এই কথাই তো লোকে বলছিলেন যে এনরিককে স্টার্ট করিয়ে দেওয়া দরকার কোস্টারিকার সাথে, প্যারাগুয়ের সাথে, অথবা কলম্বিয়ার সাথে গ্রুপ স্টেজের ম্যাচগুলোয়। সেটাকে নিয়ে ডরিভাল জুনিয়রকে অনেক প্রশ্ন ফেস করতে হচ্ছে যে হয়েছিল কেন এনরিকে যে ম্যাচগুলিতে কন্ট্রিবিউশন করেছে, সেই ম্যাচগুলিতে কিন্তু সে একটাও কিন্তু স্টার্টিং 11 থেকে না, সব কিন্তু সাবস্টিটিউট থেকে। বাট আপনি আজকের ম্যাচে দিয়েছেন, বাট আপনি তার ওভারঅল পারফরম্যান্স দেখেন, তাকে তুলে ফেলা যেত, সাভিওকে হয়তো আরো আগে নামানো যেত, এবং তার কন্ট্রিবিউশন কোনো কিছু ছিল না। যেটা হয় যে নাম্বার 9 লিঙ্ক আপ স্ট্রাইকার হিসেবে মিডফিল্ডারের সাথে কমিউনিকেশন করে 1-2 করে ভিতরে যাবে, সামটাইমস ক্রসগুলিতে অ্যাটেন্ড করবে, বাট সেই পার্টিসিপেশনগুলি কিন্তু একদমই এনরিকের ছিল না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.